আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্রিমিনাল লয়ের উপর আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রবিবার লাইভ প্রোগ্রাম হয়, অর্থাৎ আমি অ্যাটেন্ড করে আপনার এই প্রোগ্রামটা করি। তারপর দিন সোমবার কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আবার এই একই প্রোগ্রামটা আবার আপনারা রিপিট দেখতে পারবেন। সুতরাং প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম এন্ড কো সলিসিটার্স ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ প্রায় 25 বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। আর আমার স্পেশালিজম, আমার এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতা হলো, দক্ষতা হলো এই ক্রিমিনাল লয়ের উপর। তাই এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। আমার সাথে যখন একজন ব্যারিস্টার অথবা কিংস কাউন্সিল যখন থাকেন, আমরা সবসময়ই শুধু ক্রিমিনাল লয়ের উপর বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের মামলার বিষয়াদি টেলিভিশনের মধ্যে বললে বাইরের অন্যান্য লোকজনের জানা হয়ে যাবে। ক্রিমিনাল কেসগুলো খুবই সেন্সিটিভ নেচার অফ কেস, এটা আপনার আরেকজনের জানা হওয়াটা ঠিক না, যার জন্য আমরা এই লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট এবং কোর্ট অফ অ্যাপিলে আমি ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমার সেই বড় বড় কেসগুলো এদেশের বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছে ক্রিমিনাল লয়ের উপর বিভিন্ন প্রশ্নাদি আসে। আর সেই প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি আমাদের এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়াদি ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে, আপনারা দেখবেন একটা ভিডিও, সেকেন্ড সেগমেন্টটা আমি দেখাবো। সেটা জাজ যে একটা মার্ডার কেসের জন্য সেন্টেন্স দিচ্ছিল এবং সেন্টেন্স দেওয়ার সময় জাজ যে একটা স্পিচ দিয়েছিল, এটাকে জাজের সেন্টেন্সিং রিমার্কস বলা হয়। ওই জাজের স্পিচটা ভিডিও করাটা আমরা আজকে প্রোগ্রামের মধ্যে দেখাবো। মনে রাখবেন, জাজ আমার সাথে নাই এখন, কিন্তু আইনের স্বচ্ছতার জন্য আপনার নতুন আইন হয়েছে, পাবলিকের অ্যাওয়ারনেসের জন্য। বড় বড় কেসগুলো টেলিভিশনের মধ্যে যখন জাজেরা শাস্তি দেয়, পানিশমেন্ট দেয়, লাইফ ইমপ্রিজনমেন্ট দেয়, 25 বছর 30 বছর যে লম্বা লম্বা প্রিজন সেন্টেন্সগুলো দেয়, কেন দেয়, তার কারণ কি, কি কারণে এই লম্বা প্রিজন সেন্টেন্সগুলো দেয়, এইগুলোর উপর জাজেরা একটা স্পিচ দেয় এবং এখন এটা টেলিভিশনের মধ্যে দেখানো হয়। আর আমি ওই ধরনের একটা কেসের ভিডিও সেকেন্ড সেগমেন্টে আপনাদেরকে দেখাবো। খুবই ইন্টারেস্টিং, জাজের কথাবার্তাগুলো শুনবেন, কেন সে তার সিদ্ধান্তে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার জন্য, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য তার সিদ্ধান্ত নিয়েছে, সেটা সে এক্সপ্লেইন করবে ওই ভিডিওর মধ্যে। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits.
If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে যায়, সেটা রাস্তার থেকে হোক, ঘর থেকে হোক, অফিস থেকে হোক, যে কোনো জায়গার থেকেই, তখন আপনি সহসা দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে একজন লয়ারের সাথে আপনার কেস সবগুলো ডিসকাস করে প্রিপেয়ার্ড হয়ে তারপর আপনি পুলিশের টেপ রেকর্ডেড ইন্টারভিউ দিতে যাবেন, কারণ এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে দেখতে হবে সলিসিটর যার অভিজ্ঞতা আছে ক্রিমিনাল লয়ের উপর, তাদের সাথেই আপনাকে মিটিং করে পুলিশ স্টেশনের ইন্টারভিউ ফেস করতে হবে। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। Being accused of a crime can be extremely distressing. কাউকে যদি অভিযোগ করা হয় একটা অপরাধের জন্য, একটা ক্রিমিনাল অপরাধের জন্য, এটা তাদের জন্য অত্যন্ত কষ্টকর, ডিস্ট্রেসিং, পীড়াদায়ক হয়, হওয়াটা স্বাভাবিক। Not only can such allegations severely impact your reputation and livelihood, your liberty may also be at stake. শুধু আপনার এলিগেশন যখন আপনার বিরুদ্ধে আসবে, একটা ক্রিমিনাল এলিগেশন, সেটা রেপ হইতে পারে, মার্ডার হইতে পারে, অ্যাকচুয়াল বডিলি হার্ম, গ্রিভিয়াস বডিলি হার্ম, কিডন্যাপিং, যে অপরাধের জন্য আপনার বিরুদ্ধে অভিযোগ আসুক না কেন, এটা সিভিয়ারলি ইম্প্যাক্ট করে, প্রভাব করে খুব মারাত্মকভাবে আপনার সুনামের উপর। কারণ এটা তখন কমিউনিটির অনেকের কাছে যখন জানা হয়, তখন আপনার সুনামের উপর একটা আঘাত আসবে, আপনার লাইভলিহুড, আপনার জীবিকার উপরে আপনার আঘাত আসবে, এবং লিবার্টি, আপনার মানে আপনার স্বাধীনতা, এটাও একটা ঝুঁকিতে চলে যাবে যদি আপনাকে বেইল না দেয়, অথবা বেইল না দিলেও তারপরেও যদি মনে করেন আপনাকে কনভিকশন করা হয়, দোষী সাব্যস্ত করা হয়, তখন হয়তো দেখা যাবে আপনাকে অনেক দীর্ঘমেয়াদী জেল হাজতে থাকতে হবে। যার জন্য ক্রিমিনাল কেসগুলো অত্যন্ত আপনার ম্যাটিকুলাসলি, খুব পাংচুয়ালি, খুব প্রপারলি প্রিপারেশন করতে হয়, যেটা আমি করি। এটা অত্যন্ত দরকার। বললে হবে না যে আজম সাহেব আমাকে একটা কোম্পানিতে দিয়েছে, যে অ্যাডভাইস করতেছে সে তো সলিসিটর না, সে প্যারালিগাল, তা আমার বিরুদ্ধে একটা বড় সিরিয়াস কেস। এটা আপনাকে দেখতে হবে কে আপনাকে অ্যাডভাইস করতেছে। আলটিমেটলি যদি আপনার প্রিজন সেন্টেন্স হয়, আপনাকেই ওই প্রিজনে যেতে হবে, আপনাকেই ওখানে থাকতে হবে। সুতরাং আপনাকে দেখতে হবে যে সলিসিটর আপনাকে অ্যাডভাইস করতেছে তার যথেষ্ট অভিজ্ঞতা, দক্ষতা এই এরিয়া অফ ল, ক্রিমিনাল লয়ের উপর আছে কিনা। প্রায় সময়ে অনেকে আমার কাছে বসছে, বলছে যে আমি তো যাকে দেখছি পরে বুঝতে পারলাম সে তো সলিসিটর না, সে একজন প্যারালিগাল। কিন্তু এটাকে আপনাকে বুঝতে হবে, শুরুর থেকে আপনাকে দেখতে হবে কে আপনাকে অ্যাডভাইস করতেছে। এবং অনেক সময় বলা হয় কি যে আমাকে পুলিশ স্টেশনের মধ্যে যাকে ইন্টারভিউ
পুলিশ দিয়েছে, সময় দেয় নাই, মিটিং করে নাই, শুধু আমাকে ইন্টারভিউতে রুমে নিয়ে গেছে, নো কমেন্ট ইন্টারভিউ দিতে বলছে। আলটিমেট কিন্তু রেসপন্সিবিলিটি সবকিছু আপনার ঘাড়ের উপরেই পড়বে, কারণ এগুলো আপনাকেই দেখতে হবে। এই ক্রিমিনাল কেসগুলো হইল আপনার অত্যন্ত আপনার মানে ইম্পর্ট্যান্ট আপনার লাইফের জন্য, যেটা আমি শুরুতেই বলেছি, আপনার জীবিকার জন্য, আপনার সুনামের জন্য। সুতরাং আপনাকে দেখতে হবে কোন লয়ার আপনি এনগেজ করতেছেন এবং কোন লয়ার আপনাকে রিপ্রেজেন্ট করতেছে, তার কিরকম অভিজ্ঞতা আছে, এগুলো আপনাকে দেখতে হবে। এইটা পরে যদি আসে বলেন যে আমি এটা আমার জন্য হয় নাই, আমাকে রংলি অ্যাডভাইস দিয়েছে, গাইড করেছে, এটা টু লেট হয়ে যায়। If you are facing a criminal allegation, you need access to the best legal representation to defend you. যে আমার কথা হচ্ছে কি, যখনই আপনি একটা ক্রিমিনাল অ্যালিগেশন আপনার বিরুদ্ধে আসবে, একটা পুলিশি অভিযান আপনার বিরুদ্ধে শুরু হবে, পুলিশি তদন্ত আপনার বিরুদ্ধে শুরু হবে, আপনার দরকার হবে বেস্ট লিগ্যাল রিপ্রেজেন্টেশন টু ডিফেন্ড ইউ। আপনাকে ডিফেন্ড করার জন্য ভালো একটা আইনি প্রতিনিধিত্ব আপনার দরকার হবে, আপনাকে এনগেজ করতে হবে একজনকে। who can help you protect your reputation, যে আপনাকে হেল্প করবে কিভাবে আপনার সুনামকে রক্ষা করা যায়, কিভাবে আপনার খ্যাতিটার উপর যেন আঘাত না আসে, আপনার সুনামের উপর যেন আঘাত না আসে, সেদিকে সে সবসময় সচেষ্ট থাকবে, সজাগ থাকবে। ক্যারিয়ার অ্যান্ড ফ্যামিলি ইফ ইউ আর ফেসিং ক্রিমিনাল অ্যালিগেশন, যে রক্ষা করার চেষ্টা করবে আপনার কর্মজীবন, পারিবারিক জীবন এবং আপনার ফ্যামিলি লাইফ এবং আপনার রেপুটেশন, সবগুলো কিভাবে আপনাকে প্রোটেকশন দেওয়া যায়, এগুলোর থেকে যেন আপনি মানে বেশি ডিস্ট্রেসড যেন না হন, সেটা সবসময় সলিসিটর চেষ্টা করবে। এরকম সলিসিটরকে আপনাকে এনগেজ করতে হবে। who can offer you representation at all stages of proceedings from first interview to final trial, যে আপনাকে প্রতিনিধিত্ব করবে আপনার সেই শুরু থেকে শেষ পর্যন্ত, সেই পুলিশ স্টেশন থেকে শুরু করে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট পর্যন্ত, আপনাকে যে মানে ফাইনাল ট্রায়াল পর্যন্ত আপনাকে রিপ্রেজেন্ট করবে। আপনাকে দেখতে হবে ওরকম একজন সলিসিটর। আমরা খুবই পাংচুয়ালি, খুবই আপনার প্রপারলি আমরা যখন এই কেস নিই, আমরা চেষ্টা করি ক্লায়েন্টকে কিভাবে একটা প্রপার গাইডেন্স দেওয়া যায় এবং চেষ্টা করি কিভাবে একটা বেস্ট পসিবল আউটকাম তার কেসের জন্য আনা যায়। সেটা আমি নিজেও করি, আমার অফিসে আর যে সলিসিটর আছে যারা, তাদেরকেও আমি সবসময় বলি, যাদেরকে আমি ব্যারিস্টার হিসেবে কোর্টের মধ্যে পাঠাই, যেহেতু আমি অনেক বছর ধরে ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি, আমার সে অনেক ভালো ভালো ব্যারিস্টারগুলো আমার মানে লিস্টের মধ্যে আছে, যারা জানে আমার এক্সপেকটেশন কি, যারা জানে আমি তাদের কাছ থেকে কি ডিমান্ড করি। আমার ডিমান্ড হলো, আমার এক্সপেকটেশন হলো কি, আমার ক্লায়েন্টদের প্রপার সার্ভিস দিতে হবে, প্রপার গাইডেন্স দিতে হবে এবং অ্যাডভাইস করতে হবে এবং কারেক্ট রিপ্রেজেন্টেশন করতে হবে কোর্টের মধ্যে। এইটা আমি আমার একটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা কেস যখন, ক্রিমিনাল কেস যখন ক্রাউন কোর্টে যায়, একটা কেস যখন আমি নিই, আমি ব্যারিস্টারদেরকে সবসময় স্ট্যান্ড বাই রাখি এবং তাদেরকে সবসময় বলি কোর্টের মধ্যে যেন কোনো কিছু যেন মিস না হয়। তারপর আরেকটা প্রশ্ন যেটা আসে
যে অনেকে আমার কাছে আসে বলে কি যে আজম সাহেব আমরা সলিসিটর চেঞ্জ করতে চাই, ক্যান আই চেঞ্জ মাই ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, আমি কি চেঞ্জ করতে পারি আমার ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর যে পুলিশ আমাকে দিয়েছে তার সাথে আমি থাকতে চাই না। বিভিন্ন কারণ, বিভিন্ন মানে আপনার রিজনগুলো দেওয়া হয় কেন থাকতে চাই না। If your solicitors are being funded by legal aid, you will have to get the approval of the court for legal aid to be transferred to your new firm of solicitors. যে আপনার লয়ারকে যদি চেঞ্জ করতে হয় লিগাল এইডের মাধ্যমে হয়, এগুলো আপনি কোর্টের অর্ডার ছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা হইলো একটা, অনেকে মনে করে কি আমি আমার লয়ার চেঞ্জ করব, এখানে আবার কোর্টের অর্ডার লাগবে কেন? কিন্তু কোর্টের অর্ডার আপনাকে নিতে হবে। কোর্ট যদি অর্ডার না করে আপনি চেঞ্জ করতে পারবেন না। You will usually have to give good reasons as to why you no longer want your current firm of solicitors to represent you. আপনাকে অনেক ভালো কারণ দিতে হবে। কি কি কারণ আপনি সলিসিটর পুলিশ যাকে দিয়েছে পুলিশ স্টেশনে তাকে চান না, কেন তাকে চেঞ্জ করতে চান, কি কারণে চেঞ্জ করতে চান, আপনাকে গুড রিজনস দিতে হবে। The longer you leave request to transfer solicitor, the greater chance you have of your application to transfer being refused. যত আপনি বেশি দেরি করবেন ততই আপনি রিস্কের মধ্যে থাকবেন, ঝুঁকির মধ্যে থাকবেন। জাজ হয়তো আপনাকে চেঞ্জ করতে দিবে না, ট্রান্সফার করতে দিবে না, বলবে যে যেই সলিসিটর তোমাকে দিয়েছি পুলিশ স্টেশনে তার সাথেই তোমাকে থাকতে হবে। সুতরাং আমি সবসময় যেটা বলি, আপনি যদি চেঞ্জ করতে চান আপনার বেস্ট টাইম হলো সেটা পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে আপনি ফোন করবেন, আত্মীয় স্বজনকে বলবেন আপনাকে হেল্প করার জন্য, কারা ক্রিমিনাল লয়ের জন্য প্র্যাকটিস করেন। আপনাকে দেখতে হবে দেশের লিগ্যাল সিস্টেম দুই ভাগে বিভক্ত, ক্রিমিনাল ল এবং সিভিল ল। সিভিল ল এর মধ্যে সবগুলো আছে, হাউজিং আছে, ইমিগ্রেশন আছে, ডিভোর্স আছে, কনভেন্সিং প্রপার্টি, আপনার অনেকগুলো পার্সোনাল ইনজুরি, এগুলো সবগুলোই হইলো আপনার সিভিল ল এর মধ্যে। আর ক্রিমিনাল ল হইলো ক্রিমিনাল ল, সেটা হইলো আরেকটা ডিফারেন্ট প্রসিজার ফলো করে কোর্টের মধ্যে, এবং ডিফারেন্ট কোর্টের মধ্যে এই ক্রিমিনাল কেসগুলো হয়, এবং সেগুলো শুরু হয় পুলিশ স্টেশন থেকে, তারপরে যায় ম্যাজিস্ট্রেটস কোর্টে, তারপরে আপনার ক্রাউন কোর্টে যায়। সুতরাং আপনি যদি পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে যদি যোগাযোগ করেন আরেকজন অভিজ্ঞতা সম্পন্ন সলিসিটরের সাথে এবং তার সাথে যোগাযোগ করে মিটিং করেন, ডিসকাস করেন আপনার কেসের ব্যাপারে, তখন আপনাকে আর চেঞ্জ করার জন্য কোর্টে দরখাস্ত করতে হবে না। সুতরাং যত বেশি দেরি করবেন তত বেশি আপনি রিস্কের মধ্যে থাকবেন, এবং যত বেশি দেরি করবেন তত বেশি আপনার একটা মানে ট্রান্সফারটা কোর্টে না দেওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এই জন্য দেরি করা ঠিক না। আপনি তো বুঝতে পারেন পুলিশ স্টেশনে যে লয়ার দিয়েছে সে আপনার সাথে ঠিক মতো কতক্ষণ মিটিং করেছে, কতক্ষণ সময় দিয়েছে, আপনার সাথে সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ ছিল কিনা, ঠিক মতো গাইডেন্স দিয়েছে কিনা, আপনাকে হোল মানে প্রসিজারগুলো বুঝাইছে কিনা, এটা তো আপনার বুঝার মানে কোনো আর ডিফিকাল্ট হয় না। সুতরাং ওই সময়ে যদি আপনি দেখেন যে না অনেকগুলো জিনিস আপনি হ্যাপি না, স্যাটিসফাইড না, তখন আপনাকে ওই পুলিশ স্টেশনের ইন্টারভিউর পরে পরে যদি আপনি যোগাযোগ করেন আরেকজন লয়ারের সাথে আপনার পছন্দের, তখন আপনাকে কোর্টের এই অর্ডারের জন্য আর দরখাস্ত করতে হবে না, কোর্টে দরখাস্ত করতে হবে না আপনাকে সলিসিটর চেঞ্জ করার জন্য। এটা একটা বিরাট প্রবলেমেটিক, কারণ অনেক সময়
আপনার গুড রিজন যদি না দেন তাহলে আপনাকে সলিসিটর চেঞ্জ করতে দিবে না। আমরা আজকে যেটার উপরে বলবো নেক্সট সেগমেন্টে দর্শক আপনারা দেখবেন একটা ভিডিও, এটা জাজের একটা সেন্টেন্সিং রিপোর্ট, সেটা আমরা নেক্সট সেগমেন্টের মধ্যে আমরা দেখাবো। কারণ এটা জাজের সেন্টেন্সিং ইন হাই প্রোফাইল কোর্ট কেসেস টু বি টেলিভাইজড, এটা কিন্তু ডিক্লেয়ার দিয়েছিল জানুয়ারি 2020 সালে। জানুয়ারি 2020 সালে এটা ঘোষণা দেওয়া হয়েছিল যে জাজেরা যখন ক্রাউন কোর্টের মধ্যে সেন্টেন্স দেয় এবং সেন্টেন্সিংয়ের রিমার্কগুলো টেলিভিশনের মধ্যে দেখানো হবে। এটা ঘোষণা দেওয়া হয়েছিল আপনার জানুয়ারি 2020 সালে। Judges sentencing convicted offenders in high-profile criminal cases in England and Wales, including murders, rapes, and other serious offences, will be televised from later this year, the Ministry of Justice said. তখন আইন মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল যে 2020 সালের জানুয়ারিতে যে বছরের শেষের থেকেই এগুলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের মধ্যে যে মার্ডার কেস, রেপ কেস, সিরিয়াস কেস যেগুলো আছে সেগুলো টেলিভিশনের মধ্যে দেখানো হবে জাজের স্পিচগুলো। জাজ যখন সাজা দেয়, সাজা দেওয়ার আগে কি কি কথাগুলো বলে সেগুলো। The final stage of Crown Court trials, when judges deliver sentencing remarks, will be broadcasted to enable greater public understanding and scrutiny of courtroom hearings. তখন মিনিস্ট্রি অফ জাস্টিস বলছে কি যে ক্রাউন কোর্টের ট্রায়ালের পরে যে ক্রাউন কোর্টের জাজ যে আপনার একটা সেন্টেন্সিং রিমার্ক করে, তাকে সাজা দেওয়ার আগে তার যে একটা স্পিচ দেয়, কি কি কথাবার্তাগুলো বলে ওই স্পিচের মধ্যে, তার কি কি রিমার্কসগুলো থাকে, এইগুলো আপনার ব্রডকাস্ট করা হবে টেলিভিশনের মধ্যে। কারণ এতে করে পাবলিকের আন্ডারস্ট্যান্ডিং, বুঝার ক্ষমতা অনেক বাড়বে। পাবলিক বুঝতে পারবে কেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে, কেন 25-30 বছর কারাদণ্ড দেওয়া হচ্ছে, এবং স্ক্রুটিনি অফ কোর্ট রুম হিয়ারিং, এবং পাবলিক তখন এটাকে দেখতে পারবে, স্ক্রুটিনি করতে পারবে কোর্টের মধ্যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, জাজ কি কি রিজনগুলো দিচ্ছে সেগুলো। এই ধরনের এই একটা কেস, একটা মার্ডার কেস, একজন 39 বছর বয়স্ক একটা মহিলাকে দিয়েছে ওল্ড বেইলি থেকে, সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট থেকে। জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিল, আগে আমরা কিউসি বলতাম, এখন তো আমরা কিংস কাউন্সিল বলি, সেটা আমরা সেকেন্ড সেগমেন্টে দেখাবো। Welcoming the development, the Justice Secretary said, the government alongside the judiciary is committed to improving public understanding of our justice system, and allowing cameras into the Crown Court will do just that. এবং জাস্টিস সেক্রেটারি তখন বলছিল কি যে আইন মানে আইনের স্বচ্ছতার জন্য, পাবলিকের বুঝার জন্য এবং মানে আন্ডারস্ট্যান্ডিংটাকে মানে বাড়ানোর জন্য পাবলিকের জাস্টিস সিস্টেমের, এটা খুবই ইম্পর্ট্যান্ট স্টেপ, এটা খুবই ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট, এটা আপনার জাস্টিস সেক্রেটারি বলছিল। এবং সে বলছিল কি যে ক্যামেরাকে যখন এখানে ঢুকানো হচ্ছে কোর্টরুমের মধ্যে, এটাই হলো তার একটা প্রমাণ যে কিভাবে পাবলিকরে বোঝানোর জন্য এটা বলা হচ্ছে। সুতরাং এটা তারা খুব স্বাগত জানিয়েছিল, এটা খুব বড় অগ্রগতি, এটা বলছিল। আপনারা আজকে দেখবেন একটু পরে আমরা একটা জাজের স্পিচ ক্রাউন কোর্টের মধ্যে দিচ্ছিলেন। উনি একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরে
যে কি কথাগুলো বলেছিল সেগুলো আপনারা জাজের কথাগুলো আপনারা শুনবেন। এবং যখনই এটা ঘোষণা দেওয়া হয়েছিল, এই যে ক্রাউন কোর্টের জাজমেন্টগুলো, যে স্পিচগুলো, জাজের সেন্টেন্সিং রিমার্কসগুলো টেলিভিশনের মধ্যে দেখানো হবে, তখন মিনিস্ট্রি অফ জাস্টিস বলছিল কি, সে জানুয়ারি 2020 সালে তারা এটা ঘোষণা দিয়েছিল। তারা বলছিল কি, ইট উইল এনশিওর আওয়ার কোর্টস রিমেইন ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট and allow people to see justice being delivered to the most serious of offenders. এবং তখন তারা বলছিল কি, এটা এনশিওর করবে আমাদের কোর্টগুলো ওপেন আছে এবং ট্রান্সপারেন্ট আছে, স্বচ্ছ আছে, এবং অ্যালাউ দ্য পিপল, মানুষকে অ্যালাউ করে জাস্টিস বিং ডেলিভার্ড, কিভাবে জাস্টিস বিচার করা হচ্ছে, মোস্ট সিরিয়াস অফেন্ডারদেরকে কিভাবে সাজা দেওয়া হচ্ছে, এইগুলো দেখার পাবলিকের একটা সুযোগ হবে। একটা আপনার এখন একটা আইন করে এটা করা হয়েছে। এটা হলো ট্রান্সপারেন্সির জন্য, মানে আমাদের আইনের স্বচ্ছতার জন্য এটা খুবই একটা বিরাট একটা দৃষ্টান্ত। এবং তখন লর্ড চিফ জাস্টিস যখন ছিলেন, উনি বলছিলেন কি, I have pressed for this change since I took office 2 years ago. যে সে বলছিল কি, আমি এটার জন্য প্রেস করতেছিলাম যখনই আমি অফিসে আমি চাকরি নিয়েছিলাম 2 বছর আগের থেকে। সেই তখন ওই 2020 সালের জানুয়ারিতে এই কথাটা সে বলছিল। এগুলো হইল কি আপনার খুবই রিমার্কেবল অগ্রগতি, যে মানুষকে দেখানো হচ্ছে কোর্ট রুমের মধ্যে কিভাবে জাজেরা শাস্তি দেয়। আমি এখন আমাদের কন্ট্রোল রুমকে আমি রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ভিডিওটা প্লে করেন। Otherwise known as Deborah Chong, of which you were convicted by the jury yesterday. I have had regard to the victim impact statements read to the court from members of her family, who are not unnaturally in a state of shock and devastation as to the circumstances in which she met her death. As has no doubt been explained to you by your counsel, the only sentence which the court can impose for murder is one of life imprisonment, but I am required to fix a minimum term which you must serve in any event before you would be eligible to be considered for parole. Whether or not you will be released at the end of the minimum term will depend on the view taken by the parole board at that time as to whether you continue to represent a danger to other members of the public. I am in no doubt whatsoever, and your counsel realistically acknowledges it, that this was a murder done for gain, and as such, pursuant to Schedule 21 of the Sentencing Act 2020, the starting point must be one of 30 years imprisonment, a figure which falls to be adjusted according to the mitigating and aggravating features of the case, which is a topic to which I shall return. You are now 38 years of age. You have one minor previous conviction for breach of a non-molestation order, which arose in a domestic context. I propose to ignore that and to treat you as a woman of effective previous good character. You are clearly a highly intelligent woman, having obtained first-class honours in 2006 in Human Sciences from King's College, London, and then gone on to qualify as an osteopath. You went to live and work in that capacity in Australia, returning to live here with your mother in 2015. You lived together in a large property in North London, and the two of you decided to add an upper floor to the house. This proved to be your undoing.
You and your mother paid a total of £230,000 to two builders, one of whom evidently cheated you, and you were thereby exhausted of a large part of your resources, but the work remained substantially unfinished, and the house was left without a roof and covered in scaffolding. Meanwhile, you met the victim in this case through the church, sometime it would appear in 2020. She, like you, was a very devout Christian, and it is clear from the hundreds of phone messages that passed between you over a period of several months right up to the time of her death, and which featured in the evidence in the trial, that you became very close. She was 67 years of age and of Malaysian origin. She was a woman of some means, and the evidence showed that she was extremely generous. Unfortunately, she had a history of serious mental illness, having been diagnosed some years ago with paranoid schizophrenia, and she had spent some months as an inpatient at a mental hospital. Shortly before you killed her, she had suffered a relapse and, against her will, had been put on antipsychotic medication. As such, and as you well knew, she was particularly vulnerable, both mentally as well as physically, and the jury saw from the CCTV evidence how in the days before her death she walked with difficulty, needing to hold on to the arm of her lodger as she did so. The messages that passed between the two of you showed that she was very well aware of your problems with regards to the house and was proactive in attempting to help you. This culminated in her offering to give you £200,000 to spend on the house, an offer, however, which she withdrew a few days before you killed her, which I am sure is what led you to do what you did. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। জাজ আমাদের সাথে নাই। জাজ আপনার ওল্ড বেইলি থেকে এই স্পিচটা দিয়েছিল ওই মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আগে, এবং ওই ইউটিউব ভিডিওটা আমরা দেখাচ্ছিলাম। আগে কিন্তু ক্রাউন কোর্টের এই বড় বড় কেসগুলো নিউজ মিডিয়াতে বিভিন্নভাবে প্রকাশিত হতো, পাবলিসিটি হতো, আপনার আসতো। কিন্তু এটা হইলে একটা এক্সট্রা ডাইমেনশন, এটা একটা অতিরিক্ত একটা মাত্রা অ্যাড হলো, যে জাজদেরকে এখন দেখানো হচ্ছে টেলিভিশনের মধ্যে যখন তারা আপনার সাজা প্রদান করে, যখন তারা সিদ্ধান্তে উপনীত হয় একজনকে সাজা দেওয়ার জন্য, এবং ওই সিদ্ধান্ত উপনীত হওয়ার আগে যেই স্পিচটা দেয়, যে রিমার্কগুলো করে, কেন সে ওই সিদ্ধান্তে উপনীত হয়েছে, এই কথাগুলো এখন টেলিভিশনে দেখানো হচ্ছে বড় বড় কেসের জন্য। To understand এটার কারণটা হলো why they interpret the law and guidelines the way they do in each case, এবং তখন মানুষের বোঝার সুযোগ হবে কেন তারা আইনের ধারাকে বিশ্লেষণ করে বিভিন্নভাবে, কিভাবে বিশ্লেষণ করে আইনের ধারাকে, এগুলো তখন মানুষের বোঝার জন্য আপনার সুযোগ হবে। এটা হইলো একটা এক্সট্রা ডাইমেনশন, মানে একটা অতিরিক্ত একটা মাত্রা সংযোজন হলো আমাদের বিচার ব্যবস্থার স্বচ্ছতার দিকে। এই মহিলা আপনার, তার বয়স ছিল যখন তাকে সাজা দেওয়া হয়েছিল 38 বছর। এই 38 বছর এই মহিলাকে, সে ব্র্যান্ডে থাকে, অনেকে হয়তো আপনারা জানেন, এটা
নর্থ ওয়েস্ট লন্ডনে ওয়েমলির কাছেই ব্র্যান্ড একটা এরিয়া আছে, সেখানে সে একজন 67 ইয়ার্স ওল্ড লেডি, 67 বছর বয়স্ক একজন মহিলাকে সে হত্যা করেছিল, কিল করেছিল। এবং এটা জাজ তাকে, এই মহিলাকে কনভিকশনের পরে সাজা দিয়েছিল লাইফ ইমপ্রিজনমেন্ট, এবং সাজা দেওয়ার আগে যেই আপনার স্পিচটা দিয়েছিল সেটা আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম। এখানে এই কেসের জন্য এটা জাজের নাম হচ্ছে রিচার্ড মার্কস কিংস কাউন্সিল, এবং সে বলছে কি তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো এবং মিনিমাম 34 বছর তাকে থাকতে হবে প্রিজনের মধ্যে। এখন 34 বছরের পরে তাকে ছাড়বে কিনা না ছাড়বে সেটা তখন আপনার দায়িত্ব হবে প্যারোল বোর্ডের উপরে। প্যারোল বোর্ড তখন এটা তার রিভিউ করবে এবং ডিসিশন নিবে 34 বছর পর তাকে প্রিজন থেকে রিলিজ করবে কিনা। তারা যদি বলে না, সে এখনো পাবলিকের জন্য রিস্ক, তখন তাকে আরো অনেক লম্বা সময় থাকতে হবে। এবং জাজ বলছে কি, তুমি তাকে হত্যা করেছ ওভার হাউস রিপেয়ার্স, তোমার ঘরের হাউস রিপেয়ারের জন্য সে পয়সা দেওয়ার জন্য রাজি হয়েছিল, সেটা দেয় নাই, যার জন্য তুমি তাকে হত্যা করেছিল। এবং সে বলছিল কি মার্ডার ফর গেইন, তুমি তাকে হত্যা করেছ পয়সার জন্য। এবং জাজ আরো বলছে কি যে ডাম্পড হার ফ্রেন্ডস হেডলেস বডি ইন উডল্যান্ড, একটা মানে বড় বড় একটা গাছপালার মধ্যে তাকে মাথাটা কেটে ওখানে ফেলে রাখছিল। তখন ওইটা হলিডে মেকাররা আপনার যখন ওইটা ডেভনের মধ্যে দেখছে তখন তারা পুলিশ কল করছে, সেটা আপনারা শুনবেন আসতেছে জাজের মুখ থেকেই বিভিন্ন রিমার্কস গুলো। এবং তাকে আপনার সাজা যখন দিয়েছিল এটা অক্টোবরের 28 তারিখে দিয়েছিল ওল্ড বেইলির থেকে। ওল্ড বেইলি আপনারা জানেন সবাই, যেটা হইল সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট, এই দেশের সবচাইতে মানে বড় ক্রিমিনাল কোর্ট, যেখানে বড় বড় হাই গ্রেডেড মোর সিরিয়াস কেসগুলো যেখানে বিচার হয়, ট্রায়াল হয়। এবং she dumped her headless body more than 200 miles away in order to inherit hundreds of thousands of pounds, এবং তার আরো উদ্দেশ্য ছিল তার কাছ থেকে উত্তরাধিকারী হওয়া তার সম্পদের, যে কয়েকশো হাজার পাউন্ডের সম্পদের উত্তরাধিকারী হওয়া, এইটাও ছিল তার একটা উদ্দেশ্য। এবং the 67 years old remains were found in woodland in Salcombe, ডেভনের মধ্যে 27শে আপনার জুন 2021 সালে, গত বছরে তার এই মানে কাটা মাথাটা ওই উডল্যান্ডের মধ্যে আপনার পাওয়া গিয়েছিল। এটা খুবই লোমহর্ষকর ঘটনা, এগুলো খুবই সিরিয়াস, আপনারা শুনবেন। এবং সে বলছে কি ইউ মার্ডার্ড দিস 67 years old lady after she withdrew her offer to help the killer with the repairs to her dilapidated 4 million pounds home in Willesden, নর্থ ওয়েস্ট লন্ডন। যে তোমার 4 মিলিয়ন পাউন্ডের যে তোমার একটা বাড়ি আছে, বড় বাড়ি, ওইটার জন্য সে তোমাকে বলেছিল তোমাকে পয়সা দিবে রিপেয়ার করার জন্য, এবং যখনই এই পয়সাটা সে দেয় নাই, যার জন্য তুমি তাকে হত্যা করেছ। এবং তার হত্যা করার পরে তোমার আরো উদ্দেশ্য ছিল তার সম্পদের উত্তরাধিকারী হওয়া। 67 ইয়ার্স, এই মহিলার অরিজিন হলো মালয়েশিয়া থেকে।
আপনারা শুনবেন জাজের স্পিচগুলো। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করেন। On the morning of the 11th of June of last year, you set off early from your home address, taking with you a large suitcase, which it was evident from the CCTV was either empty or had very little in it. You went by public transport to her address and you stayed there for over 5 hours. When you emerged from the property, it was clear from the CCTV evidence that you had injured your hand. I'm satisfied that can only have happened whilst you were inside the house and must have occurred in the course of the killing. Later that evening you attended St Thomas's Hospital, where you were treated for a fractured finger. You claimed that had occurred when you trapped it in a car door. In my judgment, that was clearly a lie. The suitcase that you had taken to the house was now very obviously full and heavy. You also now had with you another case. I'm sure that this other case was the one that the police later recovered from your home. It is clear that it belonged to Deborah Chong, and it contained many documents that also belonged to her, including her passport, driving licence, naturalisation papers, bank credit, and other loyalty cards. That large suitcase contained Deborah Chong's body. I have no doubt that you had killed her whilst you were at her house, and absent any explanation from you, given that you went no comment throughout your police interviews and did not go into the witness box, I am driven to the conclusion that you went to her house that morning with that intention in mind. 2 weeks later, you hired a car for a period of only 24 hours. You were seen on CCTV to put that large suitcase into the hire car. It was clearly heavy, such that you needed a trolley to wheel it down the road and into the car. That is because it contained Deborah's body. You then drove down to Devon, where you clearly planned to dump her body. But your plans went awry when you had a puncture which had to be attended to by the AA. This meant that you had rather less time down there to find a place to secrete the body than you had envisaged, hence why you were unable to find a more remote location than you did. The place that you alighted upon was at the bottom of some steps on a public footpath by some woodland adjacent to Bennett Road in Salcombe. A truly telling piece of evidence against you was the fact that that evening, after the punctured tyre had been repaired, your hire car was seen being driven by you on Bennett Road, 50 metres away from where Deborah's body was found the following afternoon by a lady who was out walking. That grim discovery was made all the worse by the fact that her head had been cut off. It was not found until a number of days later, some 10 metres away from the body, further down the hill beneath some undergrowth. Because of the extent of decomposition of the body, the pathologist who carried out the autopsy was unable to ascertain the cause of death.
But what was found was that she had suffered a দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ এবং জাজ বিভিন্ন স্টেপ বাই স্টেপ মানে আপনার ডিটেলসগুলো বলছিল। আপনারা তাকে দেখছেন, সে যে হেভি সুটকেসে করে ডেড বডিটা ক্যারি করতেছিল। এখন সিসিটিভির মধ্যে এগুলো সবগুলো চলে আসছে এবং এটা সবার জানা আছে। প্রায় পুরা দেশ কিন্তু এখন আপনার সিসিটিভির আওতায় নিয়ে আসছে। সুতরাং যেখানেই আপনার সংগঠিত হোক না কেন একটা অপরাধ, পুলিশের তখন সুযোগ হয় ওইখান থেকে সিসিটিভি ফুটেজগুলো বের করে এভিডেন্স কালেকশন করা, এবং এই কেসের মধ্যে পুলিশ সেটাই করেছে। আপনারা দেখছেন সিসিটিভির মধ্যে জাজের ভিডিওটা প্লে করার সময় কিভাবে সেই সুটকেসটা নিয়ে ঘরে ঢুকছিল। তখন ছিল সুটকেসটা খালি, এবং যখন বের হচ্ছিল তখন ছিল খুবই হেভি। ওই ঘর থেকে বের হওয়ার পরে কারণ হইল কি, ওই ডেড বডিটা সে কেটে, মাথাটা কেটে বডিটাকে ওই সুটকেসের মধ্যে আপনার ভর্তি করেছিল, তারপর নিয়ে যাচ্ছিল ড্রাইভ করে ডেভনের দিকে। এবং জাজ বলছে কি, ইউ অ্যান্ড ইউর মাদার পেইড এ টোটাল অফ 230,000 to your two builders, one of whom evidently cheated you, and you were thereby exhausted of a large part of your resources. তো তুমি এবং তোমার মা দুজনে মিলে, জাজ বলছে যেটা 230,000 পাউন্ড তোমরা বিল্ডারকে দিয়েছ, দুজন বিল্ডারকে, এবং তারা তোমাকে চিট করেছে, প্রতারণা করেছে, যার ফলে তোমরা অনেক বড় অঙ্কের একটা পয়সা তোমরা হারিয়েছ। But the work remained substantially unfinished, and the house was left without a roof and covered in scaffolding. এবং জাজ বলছে কি, পুরাটাই মানে সাবস্ট্যান্সিয়ালি মানে প্রায় অসমাপ্ত ছিল, কাজ করা হয় নাই, তারা করে নাই, তারা তোমাকে চিট করেছে। এবং আনফিনিশড ওয়ার্ক, এবং বলছে কি ঘরটা উপরে রুফ ছিল না এবং স্ক্যাফোল্ডিং ছিল ঘরটাকে কভার করে। এগুলো সব জাজ বলছে। তারপর বলছে কি, মিন হোয়াইল ইউ মেট দ্য ভিকটিম ইন দিস কেস থ্রো দ্য চার্জ, এবং বলছে তারপরে তুমি ভিকটিম, এই মহিলা 67 বছর বয়স্ক এই মহিলাকে তুমি চার্চে মিট করেছো। The messages that passed between the two of you showed she was very well aware of your problems with regards to the house and was proactive in attempting to help you. এবং এখানে বিভিন্ন তোমাদের মধ্যে যে বিভিন্ন মেসেজের আদান প্রদান করা হয়েছিল, আপনার টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, বিভিন্ন মেসেজগুলো দিয়ে বোঝা যায় সে তোমাদের এই সমস্যার ব্যাপারে খুবই ওয়াকিবহাল ছিল, সে জানতো এবং সে তোমাদেরকে হেল্প করার জন্য প্রোঅ্যাক্টিভ ছিল, চেষ্টা করছিল। তারপরে আপনার সে বলছে কি, দিস culminated in her offering to give you 200,000 pound to spend on the house. এইটার কারণে সে তোমাদেরকে 200,000 পাউন্ড দেওয়ার জন্য একটা প্রস্তাব করেছিল। An offer, however, which she withdrew a few days before you killed her, which I am sure is what led you to do that, what you did. এবং সে বলছে কি, যেহেতু সে তোমাকে 200,000 পাউন্ড দেওয়াটা উইথড্র করছে, এই কারণেই তুমি তাকে হত্যা করেছ। জাজ এটা আপনার তার রিমার্কের মধ্যে, তার স্পিচের মধ্যে বলছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জাজে
ওল্ড বেইলি থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আগে এই 38 বছর বয়স্ক মহিলাকে সে কি কি কথাগুলো বলছিল স্পিচের মধ্যে, সেগুলো আপনারা জাজের মুখে শুনছেন। এটা আমাদের এদেশের জাস্টিস সিস্টেমের জন্য এবং জাস্টিস সিস্টেমের একটা ট্রান্সপারেন্সির জন্য, স্বচ্ছতার জন্য, যে কিরকম একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এটা একটা বড় অগ্রগতি। পাবলিককে দেখানো হচ্ছে কেন তাকে সাজা দেওয়া হলো। এবং এই মহিলা 38 বছর বয়স্ক মহিলা, সেই ইউনিভার্সিটির ডিগ্রিধারী মহিলা, ফার্স্ট ক্লাস ডিগ্রি পেয়েছিল। সে এই দুর্বল 67 বছর বয়স্ক মহিলাকে হত্যা করেছিল to inherit the bulk of her estate worth more than 700,000 pound, এবং ওই তার সম্পদের দাম ছিল 700,000 পাউন্ডেরও বেশি। এগুলোর উত্তরাধিকারী হওয়ার জন্য সে এই 67 বছর বয়স্ক এই ডিভোর্সি মহিলাকে, মালয়েশিয়ান অরিজিন, তাকে ব্র্যান্টের আপনার নর্থ ওয়েস্ট লন্ডনে তাকে হত্যা করেছিল। এবং জাজ বলছে কি, তুমি এই বিষয়ের উপর তুমি পড়াশোনা করেছ, আপনারা শুনবেন জাজের বক্তব্যগুলো, তুমি এগুলোতে খুবই পারদর্শী, কিভাবে ডিসেকশন করা হয় এইগুলো বলছে। তারপর এই মহিলা সে তার ডেড বডিকে নিয়ে গেছিল, ওই যে সুটকেস যেটা আপনারা দেখছেন ব্লু সুটকেস, সেটা ক্যারি করতেছিল ডেড বডি নিয়ে, এবং সে এটা আপনার bodied in a blue suitcase which she took to the victim's home on the morning of June 11। ওই তারিখে যেটা মানে সুটকেস যেটা নিয়েছিল সেখানে করে ওই সুটকেসে করে সে ট্রান্সপোর্ট করেছিল। এবং জুন 26 আপনার 2021 সালে সে তাকে ভর্তি করেছিল ওই বডিটাকে, stored the body inside the suitcase in the boot of a hire car and drove to Salcombe, Devon। ডেভনের মধ্যে একটা জায়গা আছে সালকম বলে, ওখানে সে গাড়ি ড্রাইভ করে গিয়েছিল তার বডিটাকে সুটকেসের মধ্যে ভর্তি করে, তার একটা হায়ার কারে করে বুটের মধ্যে এটা রেখে সে ড্রাইভ করেছিল, একটা ভাড়া গাড়ি করা। এবং জাজ রিচার্ড মার্কস ক্যাসি, কিংস কাউন্সিল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। and the killer jailed the killer in England's first televised sentencing of a woman today। তারা এটা হলো প্রথম মহিলা যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং যেটা টেলিভিশনের মধ্যে দেখানো হয়েছিল। En route to Salcombe, the Volvo blew a tire and she was forced to drive into a service station and call for assistance। সে যে ভলভো কার হায়ার করেছিল এই ডেড বডিটাকে ক্যারি করার জন্য সালকম্বে ডেভনে নিয়ে যেতে, টায়ার পাংচার করছে, তখন তার কোনো উপায় ছিল না, সে একটা সার্ভিস স্টেশনে ড্রাইভ করে ঢুকলো এবং অ্যাসিস্ট্যান্স সিক করলো, কারণ তখন গাড়িটা তো আপনার চলতেছিল না। তার রিপেয়ারম্যান called to change the wheel described her confused demeanor and an odd nasty smell inside the vehicle। যারা তার গাড়িটাকে রিপেয়ার করতে আসছিল ওই যে কোম্পানির থেকে, তারা বলছিল কি সে খুব বিহ্বল ছিল, বিভ্রান্ত ছিল, তার আচরণ খুবই একটা
মানে কনফিউজড বিহেভিয়ার ছিল, এবং তারা বলছিল খুব একটা নাস্টি স্মেল আসতেছিল তার গাড়ির থেকে। এইটা যারা আপনার আসছিল তাকে হেল্প করার জন্য, ওই গাড়িটাকে রিপেয়ার করতে, পাংচার টায়ার, তারা এই কথা বলছিল। এবং jurors heard that none of the people who came to her did saw the large blue suitcase in the boot. তারা কোনো কেউ বুটের মধ্যে ওই সুটকেসটা তারা দেখে নাই, কারণ তারা হয়তো এখানে খুলে নাই, suggesting she had stashed it somewhere nearby according to the prosecution. এবং পুলিশ মনে করে কি হয়তো সে তাদেরকে না দেখার জন্য, তারা যেন না দেখে এইটার জন্য তারা ওইখান থেকে বের করে আরেক জায়গায় সে লুকাইয়া রাখছিল। তা মানে ওরা যখন আসছে ওরা যেন না দেখতে পায় তার জন্য। এইটা আপনারা আরো শুনবেন, খুবই লোমহর্ষকর হত্যাযজ্ঞ, এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আমি কন্ট্রোল রুমকে আমি বলছি আপনারা প্লিজ এখন রিমাইন্ডার অফ দ্য ভিডিও আপনারা প্লিজ প্লে করেন বাকি অংশটুকু ভিডিওর। Comminuted fracture to the skull, as well as multiple rib fractures. As part of your degree, you were taught anatomy, and you included on your website, which advertised your services as an osteopath, the fact that you had experience in the dissection of human bodies. That no doubt stood you in good stead when you cut off Deborah's head, although why you chose to do that remains a mystery. Following your arrest on the 6th of July, amongst the items found by the police at your home was a will which purported to be that of Deborah and to leave 95% of her assets to you and the remaining 5% to your mother. That will was fake. It was written by you, and it contained signatures of Deborah and 2 witnesses, each of which had been forged by you. One of the persons whose signatures you forged was that of a man by the name of Virgil Gale Gita, an erstwhile neighbour of yours who had died some months earlier. Following his death, you had managed to gain access to his room, and you took from that room various papers of his, including his passport, as well as his mobile phone. A short time later, you rang the phone company, pretending to be him, giving his name and date of birth, and you had the phone reactivated. It was his phone rather than yours that you used to book the hire car, and it was his phone that you took with you on the trip to Devon, leaving your own at home. Moreover, the evidence of the handwriting expert was that his purported signature on the will had been copied from his passport, which you had removed from his room. Quite apart from anything else, I am driven to the conclusion that you are extremely devious. I said at the outset of these remarks that I would return to the issue of mitigating and aggravating features. The sole mitigation is that you are effectively a woman of previous good character, although given the gravity of your crime, in my judgment, that entitles you to only a very modest discount. As to aggravating features, there are the following. Firstly, the amount of planning and premeditation that went into this offence,
although it is right to acknowledge that this is bound to be an invariable feature of a killing done for gain, and I must avoid double counting in that regard. Secondly, there is the issue of Deborah's mental and physical vulnerability, to which I have already referred, and of which you were very well aware. Thirdly, there is the chilling aspect of what you did to and with her body after you had killed her. You have shown absolutely no remorse, and it appears that you are in complete denial as to what you did, notwithstanding what, in my judgment, amounted to overwhelming evidence against you. The enormity of your crime is profoundly shocking, even more so given your apparent religious devotion, as well as the fact that Deborah Chong was a good friend to you and had shown you great kindness. The sentence of the court is one of life imprisonment, and the minimum term of imprisonment that you will in any event be required to serve will be 34 years. There will be deducted from that term the 475 days that you have spent in custody on remand, and the statutory surcharge will apply. Please take the defendant downstairs. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। তাকে লাইফ সেন্টেন্স দিয়েছে এবং তাকে অ্যাগ্রিভেটিং ফিচার যেগুলো যে যে কারণে অপরাধের মাত্রাটা বেড়ে গেছে এবং মিটিগেটিং ফ্যাক্টরগুলো বলেছে যে যে কারণে অপরাধের মাত্রাটা একটু কমে আসছে। সে বলছে কি, তোমার কোনো প্রিভিয়াস কোনো কনভিকশন নাই, কিন্তু তোমার সিরিয়াসনেস অফ দ্য অফেন্স, যত বড় একটা সিরিয়াস অফেন্স, এটার জন্য তুমি সামান্য খুব মডেস্ট একটা ডিসকাউন্ট পাবা, সেটাও বলছে। এবং জাজ তাকে বলছে কি, তুমি মানে খুবই অভিজ্ঞতা সম্পন্ন, তুমি এটা সবকিছু ডিনাই করেছো এবং তোমার কোনো রিমোর্স নাই। এইগুলা জাজ সবকিছু আপনার স্পিচের মধ্যে বলছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আগে। এবং এই 67 বছর বয়স্ক মহিলার বডিটা এবং হেডলেস বডি, যেটা মাথাটাকে বডির থেকে সেপারেট করেছিল সে কেটে, এটা দেখছিল হলিডে মেকাররা বিসাইড উডল্যান্ড ফুটপাথ নিয়ার স্যালকম দ্য নেক্সট ডে। 27 জুন, ওই 26 তারিখ তো সে ওইখানে তাকে নিয়ে গেছিল ড্রাইভ করে 26 জুন 2021-এ, এবং 27 জুনে ওই যে ডেভনে যারা হলিডে করতে গেছে তারা উডল্যান্ড ওই যে গাছপালার মধ্যে ওই যে মাথাবিহীন বিচ্ছিন্ন বডিটা তারা দেখছে। এবং প্রসিকিউটর যে ছিল সে বলছিল কি, as they walked back to their holiday cottage from the beach, they made a gruesome discovery, the headless body of a woman. যখনই তারা বিচের থেকে সমুদ্র সৈকত থেকে ঘরে ফিরছিল, তারা একটা ভয়ঙ্কর কিছু একটা আবিষ্কার করেছিল, দেখেছিল যে তার মাথাবিহীন বডিটা ওই উডল্যান্ডের মধ্যে পড়ে আছে, সেটা দেখছিল। On finding the remains lying at the bottom of some steps on a public footpath, the women called police. The area was cordoned off and an extensive search began. তখন ওই হলিডে মেকার এইটা দেখার পরে
সে পুলিশ কল করলো, পুলিশ আসলো, পুরা এরিয়াটাকে একটা বেষ্টনী দিয়ে দিল, মানে কর্ডন করলো, এবং ব্যাপক একটা অনুসন্ধান তখন শুরু হলো, পুলিশি অভিযান। এবং জুলাই 1, 2021 সালে the head was discovered around 10 meters away further down the hill in undergrowth. এবং জুলাইয়ের 1 তারিখে, 27 তারিখে তো আপনার এই তাকে এইটা তারা পুলিশ কল করেছিল, ওই যে হলিডে মেকাররা দেখার পরে 1 তারিখে, জুলাইয়ের 1 তারিখে তার মাথাটা 10 মিটার দূরে পাওয়া গেছিল, এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং জাজ বলছে কি মিনিমাম তোমাকে 34 বছর প্রিজনে থাকতে হবে, 34 ইয়ার্স। যাবজ্জীবন দেওয়ার পরে একটা নির্দিষ্ট একটা ট্যারিফ ঠিক করে যে কত বছর মিনিমাম তাকে থাকতে হবে, এবং ওর পরে তাকে ছাড়বে কিনা প্রিজন থেকে সেটার দায়িত্ব পড়বে আপনার ফেডারেল বোর্ডের উপরে। সে যদি কমিউনিটির কাছে রিস্ক না হয়, সে যদি তখনও যদি আপনার এই একটা রিস্ক পার্সন বলে মনে করে, তারা তাকে আর ছাড়বে না এবং আরো লঙ্গার টাইম প্রিজনে রাখতে পারবে। এবং জাজ এই যে কিংস কাউন্সিল রিচার্ড মার্কস, সে বলছে কি the sole mitigation is that you are effectively a woman of previous good character. আমি বলছি সেটা আপনাদেরকে, সেই কথাটা বলছে যে তোমার একটা, সে কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রিধারী, although given the gravity of your crime, in my judgment that entitles you to only a very modest discount. এবং জাজ বলছে কি তোমার যে প্রিভিয়াস কোনো কনভিকশন নাই, ক্রিমিনাল কনভিকশন, এইটা তোমাকে একটা খুব মডেস্ট, একটা পরিমিত আমি তোমাকে ডিসকাউন্ট দিব, কারণ তোমার অপরাধটা অনেক, গ্র্যাভিটি অফ দ্য ক্রাইম এটা অনেক বড়, তোমার এটা খুব সিরিয়াস অপরাধ। এই জন্য সে বলছে কি খুবই একটা সামান্য হয়তো তোমাকে ডিসকাউন্ট দেওয়া যাবে। তারপর সে আরো বলছে কি the amount of planning and preparation served as an aggravating feature of the crime. তুমি যেভাবে প্রিপারেশন নিয়েছ, পরিকল্পনা করেছ, প্রস্তুতি নিয়েছ, এগুলো হলো একটা প্ল্যান্ড ওয়েতে তুমি করেছ, বিশাল একটা পরিকল্পনা, এগুলো হলো তোমার অপরাধের মাত্রাটাকে বাড়াইয়ে দিয়েছে, অ্যাগ্রাভেটিং ফিচার বলছে। এবং এগুলো অনেক সিরিয়াস অ্যাগ্রাভেটিং ফিচার, কারণ হলো কি সে অনেক প্ল্যানিং করে প্রস্তুতি নিয়ে তাকে কিল করেছিল। Other aggravating features included the victim's mental health and the killer's treatment of her body, the judge added. সে বলছে তার একটা, এই মহিলা 67 বছর বয়স্ক মহিলা, সে একটা মানসিক রোগী, এবং তুমি তার বডিটাকে খুব ট্রিট করেছ, যেভাবে এভাবে কেটেছিলে, এগুলো হইল তোমার মোর অপরাধের মাত্রাটাকে বাড়িয়ে দিয়েছে, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস। তারপরে সে বলছে কি he said the sentence of the court is one of life imprisonment. এই কোর্টে যেটা তোমাকে দিবে সেন্টেন্স, সেটা হলো তোমার যাবজ্জীবন কারাদণ্ড, and the minimum term that you will be required to serve will be 34 years. এবং জাজ বলছে কি তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, এবং মিনিমাম তোমাকে 34 বছর প্রিজনে থাকতে হবে। তার মানে তার তখন বয়স ছিল 38 বছর, এবং 34 বছর যদি সে প্রিজনে থাকে,
তখন তার বয়স হবে কত 38 আর 34 আপনার অ্যাড করলে মানে তখন 90 আপ হয়ে যায় এই সময়টা তাকে থাকতে হবে মিনিমাম 34 ইয়ার্স তারপরে জাজ আরো বলছে কি as part of your degree you are taught anatomy and you included on your website which advertised your services that you had experience in the dissection of human bodies এবং জাজ বলছে কি তুমি পড়াশোনা করেছো অ্যানাটমির উপর যে অঙ্গ বিচ্ছেদ করা অঙ্গবিদ্যা অঙ্গ ব্যবচ্ছেদ করা মানে কাটা ছিঁড়া করা এগুলোর উপরে তুমি মানে পড়াশোনা করেছো এবং তোমার যে ওয়েবসাইট আছে সেখানে তুমি বলেছিল তোমার এক্সপেরিয়েন্স আছে ডিসেকশন অফ হিউম্যান বডি যে মানুষের বডিকে ব্যবচ্ছেদ করা কাটা ছিঁড়া করা এগুলোর উপরে তোমার অভিজ্ঞতা সেটা তুমি তোমার ওয়েবসাইটে বলেছো that no doubt stood you in good stead when you cut off her head তোমার এই পড়াশোনা তোমার এই অভিজ্ঞতা এটা একটা কাজে আসছে তোমাকে একটা রাইট পজিশনে রাখছে তুমি যখন তার মাথাটাকে বডির থেকে কেটে বিচ্ছিন্ন করেছিলা যখন তাকে তুমি ডিসেক্টিং করতেছিলা তোমার এই এক্সপেরিয়েন্স গুলো তুমি কাজে লাগিয়েছো although why you chose to do that remains a mystery কেন তুমি তার মাথাটাকে বডির থেকে মানে বিচ্ছেদ করেছো এটা এখনো একটা মিস্ট্রি তুমি এটা রহস্য কেন করলা এটা তুমিই জানো এটা একটা এখনো রহস্য আপনার জাজ বলছে এবং এইটা বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে প্রচুর এই কেসটা পাবলিশ হয়েছে এবং জাজ বলছে কি I am sure you killed this 67 years over her withdrawal of an offer to pay for her house repairs যে তোমার ঘরকে রিপেয়ার করার জন্য সে যেটা 200,000 পাউন্ড তোমাকে দেওয়ার একটা কথা দিয়েছিল সেটা সে কথাটা রাখে নাই ওই কারণেই তুমি তাকে হত্যা করেছো এটা জাজের আপনার রিমার্কস যে স্পিচের মধ্যে ছিল এবং জাজ বলছে কি the messages that passed between the two of you she was very well aware of your problems with regards to the house and was proactive attempting to help you তোমাকে সে খুবই চেষ্টা করতেছিল তোমাকে হেল্প করার জন্য এগুলো বোঝা যায় বিভিন্ন মেসেজের যে এক্সচেঞ্জ হয়েছে টেক্সট মেসেজ ওখান থেকে এটা প্রমাণ হয় This culminated in her offering to give you 200,000 pounds to spend on the house এইটা যার জন্য সে তোমাকে অফার করেছিল 200,000 পাউন্ড দেওয়ার জন্য তোমার ঘরকে রিপেয়ার করার জন্য an offer however which she withdrew a few days before you killed her which I am sure is what led you to do what you did এবং জাজ বলছে কি যে অফার যেটা সে করেছিল 200,000 পাউন্ড দেওয়ার জন্য সেই অফারটা সে রাখে নাই তোমাকে মানে মানে কয়েকদিন আগে সে অফারটা সে উইথড্র করেছে এবং উইথড্র করার পরে তুমি তখন তাকে হত্যা করেছো এটা আমি নিশ্চিত জাজ এটা বলছে এবং জাজ বলছে কি মার্ডার ফর গেইন তুমি গেইন করার জন্য অর্থনৈতিক লাভ করার জন্য তুমি তাকে মার্ডার করেছো এটা আপনার অনেক বহুল প্রচারিত কেস দর্শক আপনারা শুনছেন জাজের স্পিচও আপনারা শুনছেন আজ আমার সময় শেষ হয়ে গেছে আমি আগেই বলেছি আজকের প্রোগ্রামটা আবার কালকে পুনঃপ্রচার করা হবে সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এনটিভিতে
তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন এবং শফিউল আজম